আজ মজলিশি আড্ডার ঠেক নিয়ে এসেছে নতুন ধরনের একটি গল্প, যা আপনারা আগে এই চ্যানেলে কখনো শোনেননি। দোল এবং হোলির পরের দিন আমাদের শ্রোতাদের আমরা একটি ঐতিহাসিক রোমাঞ্চকর গল্প উপহার দিতে চলেছি। আজ শুনবেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা তুতানখামেনের গুপ্তধন। সৈয়দ মুস্তফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930 খ্রিস্টাব্দে। ওনার শিক্ষা জীবন কেটেছে বহরমপুর কলেজে। যৌবনে বাম রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং 6 বছর অর্থাৎ 1950 থেকে 1956 অবধি লোকনাট্য দল আলকাপের সাথে সক্রিয় ছিলেন, যেখানে তিনি বাঁশি বাজাতেন এবং লোকনাট্য ও নাটকের শিক্ষক ছিলেন। সৈয়দ মুস্তফা সিরাজের প্রথম সাহিত্যকীর্তি ভালোবাসা ও ডাউন ট্রেন প্রকাশিত হয় দেশ পত্রিকায় 1962 খ্রিস্টাব্দে। 1998 সালে তিনি তার উপন্যাস আলেক মানুষের জন্য জনসাহিত্য একাডেমি পুরস্কার পান। তার সৃষ্ট গোয়েন্দা কর্নেল বাংলা সাহিত্যে একটি অতি জনপ্রিয় চরিত্র। সৈয়দ মুস্তফা সিরাজ মারা যান 4 সেপ্টেম্বর 2012 সালে। আজকের গল্প তুতানখামেনের গুপ্তধন আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত সৈয়দ মুস্তফা সিরাজ রচিত ভৌতিক গল্প সমগ্র এই বইটি থেকে। প্রধান চরিত্রে লর্ড কার্নাভান, হাওয়ার্ড কার্টার এবং বেননিস। গল্প পাঠে সায়ক। লর্ড কার্নাভান এবং বেননিসের চরিত্রে সায়ন, হাওয়ার্ড কার্টারের চরিত্রে দেবশঙ্কর। তাহলে শুরু হচ্ছে তুতানখামেনের গুপ্তধন। প্রথম বিশ্বযুদ্ধের আগের বছর 1913 খ্রিস্টাব্দের 13 এপ্রিল লন্ডন শহর থেকে প্রায় 60 মাইল দূরে একটি ছোট্ট সুন্দর গ্রাম ব্লুবার্ড। সেখানে ছুটি কাটাচ্ছেন লর্ড কার্নাভান। ইংল্যান্ডের হাউস অব লর্ডসের একজন সম্মানিত সদস্য তিনি। তার গ্রামের এই বাড়িটার নাম ইজিপ্ট। ইজিপ্ট বা মিশর নামে বাড়ি রাখার কারণ, লর্ড কার্নাভান একজন পুরাতত্ত্ববিদ এবং বিশেষ করে মিশরের প্রাচীন সভ্যতা নিয়ে তার খুব আগ্রহ। মমি, পিরামিড এবং আরও নানান বিস্ময়কর কীর্তির প্রতি তার কৌতূহলের শেষ নেই। ইজিপ্টের বারান্দায় বসে সেদিন তিনি খবরের কাগজ পড়ছিলেন। সেদিনকার ডাকে একটি পত্রিকা এসেছে, ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ। তার একটা বিশেষ খবর তিনি খুব মন দিয়েই পড়ছিলেন। লন্ডনের ডেভিস নামে একজন খামখেয়ালি দুর্দান্ত প্রকৃতির মানুষ আছেন। প্রায় তিনি দুর্গম জায়গায় দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন। কমাস আগে ডেভিস আফ্রিকার কঙ্গো অঞ্চলের গহন অরণ্যে গিয়েছিলেন। সেখান থেকে ঘুরতে ঘুরতে পরে মিশরে এসে পড়েন। মিশরে এসে সম্প্রতি তিনি প্রাচীন কিছু জিনিস দৈবাত কুড়িয়ে পান। মিশরের একটা রুক্ষ পাহাড়ি অঞ্চলের মাটির তলা থেকে প্রাচীন রাজা বা ফেরাওদের কবর, মমি ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। পুরাতাত্ত্বিকরা এই অঞ্চলের নাম দিয়েছেন ভ্যালি অফ দ্য কিংস, অর্থাৎ রাজা রাজরার উপত্যকা। এই উপত্যকায় ঘুরতে ঘুরতে ডেভিস হঠাৎ একটা ধসে পড়া টিলার ফাটলে কয়েকটা হাঁড়ি দেখতে পান। হাঁড়িগুলো পোড়ামাটির, গায়ে চমৎকার কারুকার্য, মুখের ঢাকনা সিল করা। শিলমোহরে যাদের নাম আছে তারা কিন্তু ফেরাও নন, পুরুত ঠাকুর। প্রাচীন মিশরের দেবদেবীদের পূজারী পুরুত ঠাকুররা খুব প্রতাপশালী ছিলেন। ফেরাও তাদের পরামর্শেই চলতেন। ডেভিসের কুড়িয়ে পাওয়া হাঁড়িতে যাদের শিলমোহর আছে তাঁরা তুতানখামেন নামে এক রাজার পুরুত। এই তুতানখামেন নামটা থাকায় লন্ডনের পণ্ডিত মহলে হইচই পড়ে গেছে। তুতানখামেন ছিলেন বয়সে কিশোর এক ফারাও। সিংহাসনে বসার পর মাত্র কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। পুরনো আমলের গ্রিক পণ্ডিতদের পুঁথিতে তাঁর কথা জানা যায়। তাছাড়া ওই রাজা রাজরার উপত্যকায় প্রাচীন ফারাও যুগের যেসব ফলক পাওয়া গিয়েছিল
তাতেও তাঁর উল্লেখ রয়েছে। কিন্তু ওই উপত্যকা তন্ন তন্ন করে খুঁজেও তার কবর বা মমি পাওয়া যায়নি। অমন তন্ন তন্ন করে খোঁজার অবশ্য একটা কারণ ছিল। গ্রিক পণ্ডিতদের লেখায় তো বটেই, সেই পুরনো ফলকেও স্পষ্ট করে উল্লেখ ছিল তুতানখামেনের মৃত্যুর পর তাঁর মৃতদেহ সে আমলের প্রথা অনুসারে মমি করা হয় এবং মমির সঙ্গে সমাধিকক্ষে অজস্র মণিমুক্ত হীরে জহরত রাখা হয়। বলাই বাহুল্য, এই গুপ্তধনের লোভেই অত খোঁজাখুঁজি। শুধু পুরাতাত্ত্বিক পণ্ডিতরাই নন, অনেক ধনলোভী দুর্দান্ত প্রকৃতির মানুষ, এমনকি চোর ডাকাতরাও রাজারাজরার উপত্যকা চষে ফেলেছেন। কিন্তু তুতানখামেনের কবরের কোনো হদিশই পাওয়া যায়নি। শেষে সবাই ধরেই নিয়েছিল তুতানখামেন নামে কোনো ফারাও ছিলেনই না, ওটা স্রেফ বানানো গল্প। কিন্তু ডেভিসের পাওয়া হাঁড়িতে তুতানখামেনের পুরুতদের শিলমোহর পাওয়া গেল এতদিনে। তাহলে বোঝাই যাচ্ছে সত্যিই ওই নামে একজন ফারাও ছিলেন। তার চেয়ে বড় কথা, হাঁড়িগুলোর সিল ভেঙে ঢাকনা খোলা হয়েছে লন্ডন জাদুঘরে। ডেভিস ওগুলো জাদুঘরে জমা দিয়েছেন। লন্ডনের আইনের এই রীতি, পৃথিবীর যেখানেই হোক কোনো ইংরেজ বা ব্রিটিশ সাম্রাজ্যের প্রজা প্রাচীন কোনো জিনিস কুড়িয়ে পেলে কিংবা উদ্ধার বা আবিষ্কার করলে তার জাদুঘরে জমা দিতেই হবে, নয়তো জেল খাটতে হবে। ডেভিস তাই বাধ্য হয় ওগুলো জমা দিতে। এখন দেখা যাচ্ছে হাঁড়ির ভেতরে ভাঁজ করা পোশাক রয়েছে। এই পোশাক পুরুতরা রাজার শবযাত্রার সময় পরতেন। তার মানে তুতানখামেনের মৃত্যুর পর তাকে কবরে নিয়ে যাওয়ার সময় পুরুতরা এই পোশাক পরেছিলেন। তারপর প্রথমত সেগুলো খুলে হাঁড়িতে ভরে মুখে সিল এঁটে দিয়েছিলেন। তাহলে নিশ্চয়ই তুতানখামেনের কবরও কোথাও আছে। ডেভিস যেখানে হাঁড়িগুলো পেয়েছেন তারই কাছাকাছি কোথাও আছে, অথচ ডেভিস তা না খুঁজে হাঁড়িগুলো নিয়েই মিশরে চলে এসেছেন। লন্ডনের মিউজিয়ামের অধ্যক্ষ বলেছেন, ডেভিস যখন রাত দুপুরে আমার বাড়িতে এসে আমার ঘুম ভাঙিয়ে ওঠালো, তখন আমি ওর চেহারা দেখে একটু অবাকই হয়েছিলাম। কি যেন আতঙ্কে ও ঠকঠক করে কাঁপছে। আমি প্রশ্ন করে তার মুখে বেশি কিছু জানতে পারলাম না, শুধু ও কোনো রকমে বলল, এইগুলো এইগুলো ভুতুরে জিনিস, এর মধ্যে ভূত প্রেত আছে। মিশর থেকে লন্ডন অবধি এই সব আনতে আমার খুব নার্ভের চাপ হয়েছে। এখন এখন এই আপদ বিদায় করতে পারলে আমি বাঁচি। এই বলে ডেভিস তক্ষুনি চলে গেল। আমি হাঁড়িগুলো সাবধানে একটা ঘরে তালা বন্ধ করে রাখলাম। পরদিন সকালে শুনি ডেভিস রাস্তায় মরে পড়ে আছে। তার লাশ মর্গে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা মৃত্যুর তেমন কোনো কারণ খুঁজে না পেয়ে বলেছেন হার্ট ফেল। আমার তো অবাকই লাগে। দৈত্যের মতো একজন বলশালী এবং দুঃসাহসী মানুষ ছিল ডেভিস। তার সমস্ত বিচিত্র কীর্তিকলাপের কথা কে না জানেন, অথচ সেই হঠাৎ হার্ট ফেল করে রাতারাতি মারা পড়ল, এবং আমার কাছ থেকে যাওয়ার পরে। আমি তো এর কোনো মাথামুন্ডু খুঁজে পাচ্ছি না। দেখো, ব্যাপারটা সত্যি কিন্তু রহস্যময়। অবশ্য পুলিশের গোয়েন্দা দপ্তর, স্কটল্যান্ড ইয়ার্ডের লোকেরা তদন্ত করে দেখছে। সাংবাদিকরা অধ্যক্ষকে প্রশ্ন করেন, আচ্ছা স্যার, হাঁড়িগুলো আপনার জিম্মায় আসার পর কোনো অদ্ভুত কিছু ঘটেছে কি? না, ওগুলো আমি যথারীতি পরদিনই জাদুঘরে নিয়ে গিয়ে রেখেছি, কিন্তু সেখানেও কোনো ভূতের ব্যাপার ঘটেনি। নানা দেশের সেরা পুরাতাত্ত্বিক পণ্ডিতদের হাঁড়িগুলো এবং পুরুতদের পোশাক আশাক পরীক্ষা করে দেখতে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা এখন এই কাজেই ব্যস্ত। লর্ড কার্নাভান ইলাস্ট্রেটেড লন্ডন নিউজের এই বিস্তারিত খবরটা পড়ে উত্তেজিত হয়ে উঠলেন। তুতানখামেনের সম্পর্কে জানার জন্য তাঁর কৌতূহল অনেক দিনের।
প্রচুর পুঁথিপত্র হাতড়েছেন, ইউরোপ ও আমেরিকার জাদুঘরে বা পুরাদ্রব্য সংগ্রহশালায় গিয়ে খোঁজাখুঁজিও করেছেন। রোমের প্রখ্যাত আর্কাইভে পুরনো পুঁথিশালায় 5 বছর ধরে পুঁথি পড়ে এসেছেন তুতেনখামেনের কবরের খোঁজ পাওয়ার জন্য, কিন্তু পাননি। এতদিনে ডেভিস যদি বা একটা ক্ষীণ সূত্র পেল, সে অতর্কিতে মারা পড়ল। ঠিক কোন জায়গায় ওগুলো পাওয়া গেছে তার মুখেই জানা যেত, কিন্তু সে রাস্তা একেবারে বন্ধ হয়ে গেল। লর্ড কার্নাভান তখনই অল্প কিছু খেয়ে নিয়ে তাঁর মোটর গাড়িটি নিয়ে বেরিয়ে পড়লেন। লন্ডনের দিকে প্রচণ্ড গতিতে চলতে থাকলো তার গাড়ি। মাইল 10 চলার পর হঠাৎ গাড়ির কলকবজা সব বিগড়ে গেল। ভাগ্যিস একটু তফাতে একটা গ্যারেজ ছিল। গ্যারেজের লোকেরা ঠেলতে ঠেলতে নিয়ে গেল গাড়িটা। গাড়ি সারিয়ে চালু করতে ঘন্টা 3 লেগে গেল। গ্যারেজের মালিক একটু হেসে বলল, আজ দিনটা শুভ নয় মশাই। বেরোবার আগে কি তারিখটা লক্ষ্য করেননি? আজ অপয়া 13 যে, আনলাকি 13। ওসব আমি বাড়ি রে, বুঝলে? ঠিক আছে, ভালো ভালো পৌঁছান। এই ইচ্ছে করতে আপত্তি তো নেই, তবে কিছু বেগতিক ঘটলে আমাকে যেন আবার সাপ টাপ দেবেন না, কেমন? লর্ড কার্নাভান আবার স্টিয়ারিং ধরে স্পিড বাড়িয়ে দিলেন গাড়ির। লন্ডনের আধা আধি পথ এসেছেন, আবার হঠাৎ ঘর ঘর করতে করতে থেমে গেল গাড়ি। আবার গ্যারেজ খুঁজতে বের হলেন। সঙ্গে চাকর না নিয়ে এসে ভুল করেছেন, এখন আর পস্তানো বৃথা। যাই হোক, এইভাবে রাস্তায় 2 বার গাড়ি বিগড়ে যাওয়ায় লন্ডন পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল তাঁর। সন্ধ্যার মুখে কুয়াশা ঘন হয়ে উঠেছে, বাতি জ্বলেছে সদ্য, কিন্তু রাস্তাঘাট ঘরবাড়ি অস্পষ্ট হয়ে পড়েছে। আজ আর জাদুঘরে ঢোকা যাবে না, কখন বন্ধ হয়ে গেছে। বিরক্ত মুখে লর্ড কার্নাভান গাড়ি চালাচ্ছেন। এক সময় হঠাৎ দেখতে পেলেন সামনে আবছা একটা গাড়ি আসছে। গাড়িটা ঘোড়ার গাড়ি। দেখতে দেখতে গাড়িটা এসে পড়ল, কিন্তু আতঙ্কে কার্নাভান দেখলেন ঘোড়ার গাড়িটা তার গাড়ির দিকেই সোজা ছুটে আসছে। জোরে হর্ন বাজালেন, কিন্তু না, এই এসে পড়ল। লর্ড কার্নাভান ব্যস্ত হয়ে গাড়ির মুখ ঘুরিয়ে ব্রেক চাপলেন। সঙ্গে সঙ্গে তার গাড়ি উল্টে গিয়ে পাশের একটা খানায় পড়ল। প্রচন্ড আঘাতে অচৈতন্য হয়ে পড়লেন তিনি। দেখো দেখো কি হয়ে গেল। লোকজন দৌড়ে এলো চারপাশ থেকে। ততক্ষণে ঘোড়ার গাড়িটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেছে। তারা সাংঘাতিক আহত লর্ড কার্নাভানকে হাসপাতালে পৌঁছে দিল। লর্ড কার্নাভানের জ্ঞান ফিরল 3 দিন পর, কিন্তু তারপর তিনি যা বললেন শুনে তো ডাক্তাররা উদ্বিগ্ন হয়ে পড়লেন। ভাবলেন, এই রে, দুর্ঘটনার ধাক্কায় লর্ড সাহেবের মাথার গোলমাল হয়ে গেছে। লর্ড বললেন, ঘোড়ার গাড়িটার ঘোড়াগুলো ছিল কালো রঙের। কোচওয়ানের পরনে ছিল প্রাচীন মিশরের পোশাক। আরোহীকে স্পষ্টভাবে দেখেছি, মনে হয়েছে। আর মাথায় ফেরাওয়ের মুকুট ছিল। হাউস অফ লর্ডসের সদস্য বলে কথা, তাঁর চিকিৎসার কোনো ত্রুটি হবে না। তাকে নিয়ে যাওয়া হলো মানসিক ব্যাধির ওয়ার্ডে। খ্যাতিমান মনস্তত্ত্ববিদ ডাক্তাররা নানাভাবে পরীক্ষা করে দেখে বললেন, না, লর্ড সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তবে সেই ঘোড়ার গাড়ির ব্যাপারটা যেভাবে বর্ণনা করছেন তাতে বোঝা যায় উনি তখন
মিশর সংক্রান্ত খবর পড়ে দ্রুত লন্ডনে আসছিলেন এবং সারা পথ মাথায় ওই চিন্তায় ছিল। তাই কুয়াশা এবং আবছা অন্ধকারে ঘোড়ার গাড়িটা দেখে ওই ভুল করে ফেলেছেন। ভুলের ফলেই তিনি তাড়াতাড়ি ব্রেক চাপেন এবং গাড়ি স্বাভাবিকভাবেই উল্টে যায়। অবশ্য এমনও হতে পারে হ্যালুসিনেশনের ফলে আতঙ্কে গাড়িটা ঘুরিয়ে দিয়েছিলেন খানার দিকে। লর্ড কার্নাভান সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, কিন্তু এবার তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে পরীক্ষা করে দেখে বললেন, স্যার, সামনের শীতকালটা আপনার শরীরের পক্ষে বেশ বিপজ্জনক হওয়ার আশঙ্কা আছে। তাই আমাদের কথা যদি আপনি মানেন, আমাদের মনে হয় আপনার কোনো গ্রীষ্মপ্রধান দেশে গিয়ে থাকা উচিত। বন্ধুরা পরামর্শ দিলেন ভারতে যেতে, কিন্তু লর্ড কার্নাভান আনন্দে নেচে উঠলেন। মিশরও তো গ্রীষ্মপ্রধান দেশ, তিনি মিশরেই যাবেন। নিছক বেড়াতে যাবেন না, হ্রদ দেখা কলা বেচার মতো মিশরে গিয়ে পুরাতাত্ত্বিক অভিযানেও নামবেন। সেই রাজা রাজরার উপত্যকায় তন্ন তন্ন করে অনুসন্ধান চালাতে হবে। ডেভিস কোথায় হাঁড়িগুলো পেয়েছিল সেই জায়গাটাও খুঁজে বের করতে হবে। মাটি খুঁড়তে তো হবেই, এই জন্য লোকজনও দরকার প্রচুর, অভিজ্ঞ তদারককারীও দরকার লাগবে। এই সব কিছুর জন্য প্রচুর টাকা দরকার, ইংল্যান্ডের দরবার থেকে অনুমতিও দরকার। লর্ড কার্নাভানের দুটোরই কোনো অসুবিধা ছিল না। তিনি সদল বলে মিশরের ভ্যালি অব দ্য কিংসে গিয়ে তাঁবু পাতলেন। এদিকে যেদিন লর্ড কার্নাভান দুর্ঘটনায় আহত হন, সেদিনই আরেকটা বিচিত্র ঘটনা ঘটেছিল। হাওয়ার্ড কার্টার নামে এক যুবক চাকরির খোঁজে হন্যে হয়ে বেড়াচ্ছে। লেখাপড়া মোটামুটি করেছে, কিন্তু তার ঝোঁক ছবি আঁকাতে, বিশেষ করে ড্রয়িংয়ে তার হাত বেশ পাকা। তখনকার দিনে কলকারখানার ব্যাপারে ড্রয়িং জানা লোকের দরকার হতো, এখনো হয়, কিন্তু নিছক ড্রয়িংয়ে হাত থাকলেই তো চাকরি পাওয়া যায় না। ইঞ্জিনিয়ারিং বা কারিগরি বিদ্যেও তো পেটে থাকা চাই। কার্টারের সেসব কিছুই ছিল না। উনিশশো সালের 13ই এপ্রিল। কার্টার মনমরা হয়ে বসে আছে ভিক্টোরিয়া পার্কে একটা গাছের তলায়। হতাশায় সে ভেঙে পড়েছে। মনে মনে সংকল্প করেছে আত্মহত্যা করে বেকার জীবনের যন্ত্রণা থেকে নিষ্কৃতি খুঁজে নেবে। সে জায়গাটা একেবারে নির্জন। একসময় সে তৈরি হয়ে উঠে দাঁড়ায়, গাছের ডালে মাফলার বেঁধে ফাঁস বানাবে এবং ঝুলে পড়বে। গাছে চড়তে যাচ্ছে, হঠাৎ কে পেছন থেকে হো হো করে হেসে উঠল। কার্টার চমকে উঠল, ঘুরে দেখল একটা পাগলাটে চেহারার বুড়ো ভিখিরি গোছের লোক কখন এসে দাঁড়িয়েছে পিছনে এবং তার দিকে তাকিয়ে হাসছে। কার্টার ক্ষোভে ও রাগে বলে উঠল, এই যে দাঁত বের করার কি আছে এতে? আছে বই কি, আলবাত আছে। এই তাজা জোয়ান বয়সে এমন মোড়ার শখ দেখলে হাসি পাওয়ারই কথা। মরতে যাচ্ছি, কে বললো তোমাকে? বুড়ো এসে কার্টারের কাঁধে হাত রাখল, বলল, দেখেই বোঝা যায়। শোনো বাচ্চা, তোমাকে একটা ভালো খবর দি। যে জন্যে মরতে যাচ্ছ তার একটা সুব্যবস্থা হয়ে যাবে। তুমি এক্ষুনি চলে যাও লন্ডন মিউজিয়ামের অধ্যক্ষ মশাইয়ের কাছে, গিয়ে বলো বেনেশ আমাকে পাঠিয়েছে। আমি ড্রয়িং এর কাজটা ভালোই পারি। ব্যাস, দেখবে তোমার চাকরি তো হয়ে যাবে।
উপরন্তু এই থেকে তুমি একদিন পৃথিবীর নামই লোক হয়ে উঠবে। যাও, এক্ষুনি চলে যাও। কার্টার হাঁ করে তাকিয়েছিল ওর মুখের দিকে। এসব কথা শুনে তো খুবই অবাক। এই লোকটা কেমন করে তার সব কথা জানলো? এ কে? লোকটার পোশাকের দিকে এতক্ষণে চোখ গেল কার্টারের। এমন অদ্ভুত পোশাকও সে কোশমিনকালেও দেখেনি। পোশাকটা ছেঁড়া খোড়া এবং নোংরা বটে, কিন্তু একসময় দামি ছিল। কেমন একটা বিশ্রী দুর্গন্ধ নাকে লাগছে। কার্টার বলল, তুমি নিশ্চয়ই পাগল টাগল বটে, যাও তো, বিরক্ত করো না। লোকটা ওর কাঁধ ছেড়ে দিয়ে ফের হো হো করে হেসে বলল, ভাগ্য লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই বাছা। যা বললাম শুনলে বরাত খুলে যাবে। এখন মানা না মানা তোমার ইচ্ছা। কার্টার অবাক হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর তার মনে হলো দেখাই যাক না ওর কথা সত্যি না মিথ্যে। সে পার্ক থেকে বেরিয়ে সোজা চলে গেল জাদুঘরে। সেখানে কর্মচারীদের কাছে জিজ্ঞেস করে জানলো সত্যিই একজন ভালো ড্রয়িং জানা লোকের খোঁজ হচ্ছে। কার্টার অধ্যক্ষ মশাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি পেল। অধ্যক্ষ বললেন, কি চাই? আগে বেননেস নামে এক বুড়ো ভদ্রলোক আপনার কাছে আসতে বললেন, তাই এলাম। আপনারা নাকি ড্রয়িং জানা লোক খুঁজছেন, তাই। বেননেস? সে আবার কে? কেমন চেহারা বলো তো? কার্টার তার চেহারা ও পোশাকের মোটামুটি একটা বর্ণনা দিল। ঘরে অধ্যক্ষ এবং আরও জনাতিন ভদ্রলোক ছিলেন। তাঁরা মুখ চাওয়াচাওয়ি করছিলেন। তাদের চোখে মুখে বিস্ময়ের ভাব ফুটে উঠেছে। আগে আপনি কি তাকে চেনেন না স্যার? অধ্যক্ষ একটু হেসে বললেন, তুমি নিশ্চয়ই রসিকতা করছো যুবক। একজন বেননেসকে আমি এবং এই ভদ্রমহিলা চেনেন বটে, কিন্তু সে চেনাও মাত্র 2 দিন আগে। তবে কি স্যার? অধ্যক্ষ হঠাৎ টেবিলের সামনে ঝুঁকে ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, এই রসিকতার অর্থ কি জানতে পারি? আমি রসিকতা করিনি স্যার, সত্যি বলছি। মাত্র কিছুক্ষণ আগে ওই ভিক্টোরিয়া পার্কে ওর সঙ্গে দেখা হলো। ঈশ্বরের দিব্যি স্যার, সত্যি বলছি। ঘরের একজন ভদ্রলোক এবার বললেন, শোনো ভাই, ব্যাপারটা খুলেই বলি। বেননেস নামে একজন পুরুষ ছিলেন 5000 বছর আগে মিশরে। তিনি ছিলেন ফারাও তুতানখামেনের পুরুত। সম্প্রতি 2 দিন হলো ডেভিস নামে এক অভিযাত্রী মিশর থেকে কিছু জিনিস এনেছেন। তার মধ্যে কয়েকটা মাটির হাঁড়ি আছে। একটা হাঁড়ির ঢাকনায় ওই বেননেসের শিলমোহর আছে এবং ভেতরে আছে তার পোশাক। রাজার সব যাত্রায় বেননেস সেই পোশাক পরেছিলেন। এবার বুঝতে পারছো তো কেন অধ্যক্ষ ক্রুদ্ধ হয়েছেন? কার্টার শিউরে উঠল। সর্বনাশ! তাহলে কি সেই বেননেসের ভূতের সঙ্গে তার পার্কে দেখা হলো? কাঁধে হাত রেখেছিল যেখানে, সেখানটায় এতক্ষণ রক্ত জমে গেছে মনে হলো। এরপর অতি কষ্টে এবং কাঁপতে কাঁপতে সে বলল, দয়া করে আমাকে বেননেসের পোশাকটা একবার দেখাবেন। পোশাক পাশের একটা টেবিলেই ছিল। ওরা 3 জনেই পুরাতাত্ত্বিক, পরীক্ষা করছিলেন এতক্ষণ সেগুলো। কার্টারকে পোশাক দেখিয়ে দিতেই কার্টার অস্ফুট চিৎকার করে অজ্ঞান হয়ে গেল।
সমসাময়িক পত্রপত্রিকা ও বইয়ের বিবরণে দেখা যায় কার্টারকে লন্ডন জাদুঘর কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ড্রয়িংয়ের কাজে নিযুক্ত করেছিলেন। তার কাজটা ছিল এই: মিশরের ভ্যালি অব দ্য কিংসে পাওয়া অজস্র ফলকের চিত্রলিপি পুরাতাত্ত্বিকরা পেন্সিলের স্কেচে নকল করতেন। কার্টার তাতে কালি বুলিয়ে স্পষ্ট করত। তারপর সেগুলো বিভিন্ন দেশের পণ্ডিতদের কাছে পাঠোদ্ধারের জন্য পাঠানো হতো। কার্টারের মনে মিশরের প্রাচীন সভ্যতা সম্পর্কে ক্রমশ তীব্র কৌতূহল জেগে উঠেছিল। তখন সে জাদুঘরে বসেই পড়াশোনায় মন দিল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, চলল 1918 সাল পর্যন্ত। সেই ডামাডোলের মধ্যে 1917 সাল পর্যন্ত 4 বছর ধরে ড্রয়িং বিশারদ কার্টার মেতে রইল পুরনো বই নিয়ে। প্রাচীন মিশর তাকে পেয়ে বসেছিল। বিশেষ করে পুরুত বেন্নেসের সেই মহাজাগতিক আবির্ভাব কার্টারকে রহস্যের গোলকধাঁধায় ঘুরিয়ে মারছিল। 1917 সালে কার্টার আর স্থির থাকতে পারল না। অধ্যক্ষের সঙ্গে ততদিনে তার স্নেহের সম্পর্ক গড়ে উঠেছে। কার্টার তার কাছে গিয়ে বলল, আমি মিশরে গিয়ে তুতানখামেনের কবর খুঁজে বের করব। আমাকে সেখানে যাবার ব্যবস্থা করে দে। অনেক সাদাসাদির পর অনুমতি পাওয়া গেল। তবে অধ্যক্ষ বললেন, দেখো বাবা, তুমি কিন্তু পুরাতাত্ত্বিক হিসাবে পণ্ডিত সমাজে স্বীকৃত নও, তাই তোমাকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়া যাবে না। বরং অন্য উপায় সে ব্যবস্থা করছি। তুমি আবার চিঠি নিয়ে চলে যাও মিশরে। সেখানে লর্ড কার্নাভান 4 বছর ধরে অনুসন্ধান চালাচ্ছেন। তুমি তার সঙ্গে দেখা করো, তার দলে থেকেই তুমি কাজ করতে পারবে। ভ্যালি অব দ্য কিংসে পাহাড়, মরু ও রুক্ষ অনুর্বর এলাকায় লর্ড কার্নাভানের তাঁবু খুঁজে বের করল। লর্ড খুশি হলেন এই মেধাবী বুদ্ধিমান যুবককে পেয়ে। দ্বিগুণ উদ্যমে তন্ন তন্ন করে খোঁজা শুরু হলো। যেখানে সন্দেহ হয় সেখানেই মাটি খোঁড়া চলতে থাকে, কিন্তু তুতানখামেনের কবরের কোনো পাত্তা পাওয়া যায় না। অথচ কার্টারের বিশ্বাস, ভিক্টোরিয়া পার্কের সেই অদ্ভুত রহস্যময় ঘটনার মধ্যে একটা স্পষ্ট ইঙ্গিত আছে। কার্টারই একদিন না একদিন তুতানখামেনের কবর আবিষ্কার করতে পারবে। 1922 সাল পর্যন্ত খোঁড়াখুঁড়ি চলল, কিন্তু সব নিষ্ফল হলো। লর্ড কার্নাভান এতদিনে ক্লান্ত হয়ে পড়েছে। 9 বছর পড়ে আছেন এই উপত্যকায়। অজস্র টাকা কড়ি খরচ হয়ে গেছে। লন্ডন জাদুঘরের সাহায্যও পেয়েছেন প্রচুর, কিন্তু সবই জলে গেছে। এবার বললেন, থাক, স্বদেশে ফিরে যাই। তুতানখামেনের কবর সম্ভবত আর খুঁজে পাওয়া যাবে না। যদি অনুগ্রহ করে আর একটা বছর সময় দেন স্যার, আমি কথা দিচ্ছি তুতানখামেনের কবর আমি আবিষ্কার করবই স্যার। তুমি ফেরাওয়ের গুপ্তধনের লোভে পাগল হয়ে উঠেছ দেখছি। না লর্ড, দেখুন, ধনরত্নের প্রতি একটুও লোভ নেই আমার। আমি কথা দিচ্ছি, যদি তুতানখামেনের গুপ্তধন আবিষ্কার করতে পারি, তার থেকে এক কোনাও আমি নেব না। আমাকে বিশ্বাস করুন। লর্ড কার্নাভান শুনলেন না। পরদিনই চলে যাবেন ঠিক করলেন। জিনিসপত্র বাঁধাছাদা হয়ে গেছে। ভোরে মোটর গাড়ি, খচ্চর, উট আর ঘোড়ার পিঠে সব নিয়ে অনুসন্ধানী দল রওনা দেবে। রাতে কার্টার মনমরা হয়ে ঘুরতে বেরিয়েছে তাঁবু ছেড়ে। জ্যোৎস্না রাত। আনমনে ঘুরতে ঘুরতে কার্টার ফ্যারাও দ্বিতীয় র্যামেসিসের কবরের কাছে এসে দাঁড়ালো। জনহীন উপত্যকায় ফিকে জ্যোৎস্না পড়ে আছে। হঠাৎ দেখল একটা অস্পষ্ট মূর্তি র্যামেসিসের কবরের ধারে দাঁড়িয়ে আছে। কে ওখানে? অমনি নির্জন নিশুতি রাত কাঁপিয়ে একটা অট্টহাসি শোনা গেল।
কার্টার চমকে উঠেছিল, কাঁপতে কাঁপতে বলল, কে 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 হাসছে এমন করে? কে তুমি? আমি তোমার প্রাণদাতা, হাসি তোমার নির্বুদ্ধিতার জন্যে। আমার প্রাণদাতা? তার মানে? ভিক্টোরিয়া পার্কে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, মনে পড়ে না? আপনি বেননেস? আমি সেই অভিশপ্ত কিশোর ফেরাউন তুতানখামুনের প্রধান পুরোহিত বেননেস। শোনো কার্টার, তুতানখামুন কিশোর বয়সে দুর্বিনীত ছিল বলে তাকে দেবতারা অভিশাপ দিয়েছিলেন। তার আত্মা নরক যন্ত্রণায় হাজার হাজার বছর ধরে কষ্ট পাচ্ছে। তার মুক্তি হতে পারে যদি কোনো জীবিত মানুষ তার নামে আত্মবলি দেয়। আর শোনো, এই পর্যন্ত শুনেই কার্টার অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে, সূর্য উঠেছে। সে উঠে বসল। তারপর আস্তে আস্তে সব কথা মনে পড়ল। তখনই সেখান থেকে পালাবার জন্য উঠে দাঁড়ালো। লর্ড কার্নাভানের দল হয়তো রওনা দিয়ে দিয়েছে, কিন্তু সেই মুহূর্তে তার চোখে পড়ল র্যামেসিসের কবরের 3-4 হাত দূরে একটা ফাটল দেখা যাচ্ছে, এবং ফাটলের তলায় শক্ত পাথরের একটা ধাপ, ধাপে একটা মাছের রেখাচিত্র। রেখাচিত্রের মধ্যে একটা সংকেত আছে। সেই সংকেত চিহ্ন ডেভিসের পাওয়া হাঁড়িগুলোর গায়েতেও ছিল। তাহলে কি? দেখা মাত্র কার্টার ছুটে চলল তাঁবুর দিকে। তখন তাঁবু গুটানো হয়ে গেছে। লর্ড সাহেব ব্যস্ত হয়ে কার্টারকে খুঁজছেন, তার জন্যই রওনা দিতে দেরি হয়েছে। এমন সময় কার্টার হাঁপাতে হাঁপাতে এসে বলল, পাওয়া গেছে! তুতানখামেনের কবরের খোঁজ পাওয়া গেছে! ফেরাও রামেসিসের কবরের সেই ফাটলের একটা ধাপ থেকে নিচের দিকে চলে গেছে 16টা ধাপ। শেষ ধাপের সামনে দেখা গেল একটা দরজা। এই সেই তুতানখামেনের সমাধিকক্ষ। যুগ যুগ ধরে এই সমাধিকক্ষের গুপ্তধনের কিংবদন্তি প্রচলিত। তুতানখামেনের মৃত্যুর পর নাকি প্রাসাদের সব ধনরত্ন মণিমাণিক্য তার মমির সঙ্গে এখানে এনে রাখা হয়েছিল। কিন্তু কেন? এর জবাবও পাওয়া যায় একটি ফলকে। দেবতাদের অভিশাপে কিশোর রাজা তুতানখামেন মারা যান, তাই পুরোহিতরা বিধান দিয়েছিলেন রাজার প্রাসাদের সব ধনরত্নেরও অভিশাপের ছোঁয়া লেগেছে। ওই ধন যে ব্যবহার করবে তারই অভিশাপ লাগবে এবং সাংঘাতিক রোগের কবলে পড়ে অল্প সময়ের মধ্যেই মারা যাবে। এতদিনে সেই অভিশপ্ত রাজার মমি ও ধনরত্নের কিংবদন্তিটি সত্য প্রমাণিত হতে চলেছে। লর্ড কার্নাভান এবং কার্টার তো বটেই, দলের প্রতিটি মানুষ আগ্রহে উত্তেজনায় অস্থির হয়ে দরজার দিকে তাকিয়ে আছেন। অবশেষে দরজা কিভাবে খোলা যায় পরীক্ষা করছিল কার্টার। হঠাৎ সে চমকে উঠে বলল, লর্ড,
এই দরজা মনে হচ্ছে কোনো এক সময় ভাঙা হয়েছিল যেন। সে কি? হ্যাঁ লর্ড, এই দেখুন না, দরজার শিলমোহরগুলো দুভাগ হয়ে আছে এবং কেউ সেই ভাঙা জায়গাটা আবার জোড়া দেওয়ারও চেষ্টা করেছে। তাছাড়া কপাটের জোরের দিকটা একবার লক্ষ্য করুন, চির খেয়ে আছে জায়গাটায়। লর্ড কার্নাভান পরীক্ষা করে দেখে বললেন, হ্যাঁ, তাই মনে হচ্ছে কাটা। কিন্তু তাই যদি হয় তাহলে ভেতরে নিশ্চয় আর এক তিল সোনা দানা তো নেই। এমনকি মমিটা আছে কিনা তাও সন্দেহ। কার্টার চিন্তিত মুখে বলল, তাহলে দরজা ভেঙে দেখা যাক কি হয়েছে। কিন্তু যদি সত্যি ভেতরে কিছু না থাকে তাহলে শেষ পর্যন্ত বিশ্বের পুরাতাত্ত্বিকরা, এমনকি লন্ডনের জাদুঘর কর্তৃপক্ষ ভাবতে পারেন আসলে হয়তো আমরাই সব গুপ্তধন মেরে দিয়েছি এবং মিথ্যা করে রটাচ্ছি যে কারা আমাদের আগেই দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল, তাই না কার্টার? কার্টার সায় দিল, বলল, হ্যাঁ, তাও তো বটে। কার্টার, ব্রিটিশ আইন অনুসারে তুতেনখামেনের সবকিছুই ব্রিটিশ সাম্রাজ্যের রাজকীয় সম্পত্তি বলে গণ্য হবে। অতএব আমাদের মিথ্যা বদনামের ভাগী হওয়া উচিত নয়। বরং আমরা লন্ডন জাদুঘরের কর্তৃপক্ষকে খবর পাঠাই। তাদের বিশেষজ্ঞ দলটি এসে আগে দেখুক সত্যিই দরজা অনেক আগে ভাঙা হয়েছিল কিনা। তারপর তাদের সামনেই আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকবো এবং কি আসে দেখবো। এমনটি হলে কেউ আমাদের চোর বদনাম দিতে পারবে না। ঠিক বলেছেন লর্ড, আজই তাহলে টেলিগ্রাম করার ব্যবস্থাটা করি। লোক পাঠানো হলো কায়রো শহরে। সেখান থেকে টেলিগ্রাম গেল। আর তুতানখামেনের সমাধিকক্ষের দরজায় পাহারার ব্যবস্থাও করা হলো। লর্ড কার্নাভান এবং কার্টার তো সজাগ রইলেনই, পালাক্রমে রাত জেগে প্রহরীদের দিকেও লক্ষ্য রাখলেন দুজনে। চতুর্থ রাত্রে এক সাংঘাতিক ঘটনা ঘটল। শেষ রাত্রে ছিল লর্ড কার্নাভানের পাহারার পালা। কার্টারকে জাগিয়ে দিয়ে তিনি তাঁবুতে গেলেন শুতে। রামেসেসের কবরের কাছেই তাঁবু। লর্ড চলে যাওয়ার কিছুক্ষণ পরেই কার্টার যেন হঠাৎ কোথাও থেকে একটা আর্তনাদ শুনতে পেল। একজন প্রহরীকে সঙ্গে সঙ্গে পাঠালো ব্যাপারটা অনুসন্ধান করতে। একটু পরে সে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, লর্ড সাহেব পড়ে আছেন রামেসেসের কবরের ওপরে। সেই শেষ রাত্রে হইচই পড়ে গেল। লর্ড সাহেবের শরীরে কোথাও কোনো ক্ষত চিহ্ন নেই, কিন্তু তাও তিনি মারা গেছেন। মুখের কষায় গ্যাজলার সঙ্গে রক্ত আছে, নাকেও কয়েক ফোঁটার টাটকা রক্ত। লর্ড কার্নাভানের মৃতদেহ কায়রো শহরের মর্গে পাঠানো হয়েছিল। শবচ্ছেদ করে ডাক্তাররা মৃত্যুর কোনো কারণ খুঁজে পাননি। রিপোর্টে শুধু লিখেছেন হার্ট ফেল। সম্ভবত আকস্মিকভাবে ভয় পেয়ে কিংবা উত্তেজিত হয়ে হার্ট ফেল করে মারা গেছেন। অবশ্য তার বয়স হয়েছিল। তার উপর 10 বছর ধরে এই রকম একটা পাণ্ডববর্জিত জায়গায় কাটানো। স্নানাহারের কোনো নিয়মই ছিল না। নার্ভের ওপর দিনের পর দিন 10 বছর ধরে তীব্র চাপ পড়েছিল। মানসিক অবস্থা ও স্বাস্থ্য দুই বিচার করে বলা যায় হার্ট ফেল হওয়াটা অস্বাভাবিক নয়। 7 দিন পরে লন্ডন থেকে বিশেষজ্ঞরা এসে পড়লেন। সবাই দুধে পুরাতাত্ত্বিক পণ্ডিত এবং প্রাচীন জিনিস সম্পর্কে প্রত্যেকেরই অসাধারণ জ্ঞান। তারা সমাধিকক্ষের দরজা পরীক্ষা করে বললেন, হ্যাঁ, দেখে যা বুঝলাম কয়েক বছর আগে
কেউ বা কাহারা এই দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল, বেরিয়ে এসে আবার দরজা আগের মতোই আটকাবার চেষ্টা করেছে। শিলমোহরগুলো জোড়াতোড়া দিয়ে সেঁটেও দিয়েছে। তা ডাকাত ছাড়া কে বা হতে পারে? বিশেষজ্ঞদের সঙ্গে নানা দেশের কিছু সাংবাদিক ও ফটোগ্রাফাররাও এসেছিলেন। অনেক ছবি তোলা হলো দরজার। রেকর্ড হিসেবে এ ছবির দাম আছে। দরজা ভেঙে ফেলা হলো। ভেতর থেকে ভ্যাপসা গন্ধ বেরিয়ে এলো প্রথমে, তারপর ক্রমশ একটা মিঠে গন্ধ ছড়ালো, বাসি ফুল কিংবা পুরনো আতরের গন্ধের মতো। ভেতরে ঘন অন্ধকার থমথম করছে দিনে দুপুরে। পেট্রোম্যাক্সের বাতি জেলে বিশেষজ্ঞরা ভেতরে ঢুকলেন। তারপর হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। ঘরের মেঝে ছড়িয়ে রয়েছে কিছু ডালা ভাঙা বাক্স প্যাটরা, সিন্দুক এবং মেঝের ওপর বহুমূল্য প্রাচীন কাপড় চোপড় আর কিংবদন্তি খ্যাত সেই সোনা হীরা মণিমুক্ত। তাছাড়া রয়েছে রত্নখচিত অজস্র দেবতার মূর্তি, কারুকার্যময় পাত্র, প্রচুর ছবিও। প্রথম ছবিটি তুলল ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ পত্রিকার ফটোগ্রাফার। সেই ছবি কদিন পরে ওই পত্রিকায় ছাপা হয়েছিল। আজও তা বিভিন্ন বইপত্তরে দেখতে পাওয়া যায়। বিস্ময়ের ঘোর কাটলে বিশেষজ্ঞরা পরীক্ষা করে বললেন, ডাকাতরা সব ধনরত্ন নিয়ে পালাবার মুখে হঠাৎ কোনো কারণে সব ফেলে পালিয়ে গেছে এবং বাইরের দরজাটাও আটকে দিতে বাধ্য হয়েছে। এমনকি ভাঙা শিলমোহরও জোড়া দিয়েছে। আমরা তো সেটাই দেখে এসেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তারা এমন করে সব ফেলে পালালো? আমার ধারণা ওরা সম্ভবত প্রচণ্ড ভয় পেয়েছিল। ভয়? কিসের ভয়? জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আতঙ্ক ছাড়া এর আর কোনো ব্যাখ্যা হতে পারে না। মানে যেন তারা কোনো অশরীরী আত্মার বিভীষিকা দেখে পালিয়ে গিয়েছিল এই ঘর থেকে। এ ঘরে তুতানখামেনের মমি নেই। সামনে একটা ছোট্ট দরজা দেখা যাচ্ছে। সেই দরজাটা কিন্তু অক্ষত। তার উপর তুতানখামেনের সাংকেতিক চিহ্ন আঁকা শিলমোহর। সেটা ভাঙা হলো। ভেতরে খুবচি একটা ঘর। ঘরের মধ্যিখানে দেখা গেল একটা কফিন, আর কফিনের ভেতর তুতানখামেনের মমি। অভিশপ্ত বালক রাজা ঘুমিয়ে আছেন অনন্ত ঘুমে। কফিনের ঢাকনা সোনার পাতের তৈরি। সে বাজারে তার দাম হিসাব করা হয়েছিল 50,000 পাউন্ড। টাকার হিসেবে সে যুগেই লক্ষাধিক টাকা। এই দ্বিতীয় ঘরেও পোড়া মাটির পাত্রে অজস্র মণিমুক্ত ভরা। শিলমোহর ভেঙে সব গুণে তালিকা তৈরি হলো। দুই ঘরে যে ধনরত্ন পাওয়া গেল, কার্টার তার একটা মোটামুটি তালিকা করেছিল। এখনও সেই তালিকা আছে লন্ডনের জাদুঘরে। কিন্তু তালিকার সেই ধনরত্ন, সে কথায় পরে আসছি। তুতানখামেনের মমি এবং গুপ্তধনের আবিষ্কারের খবর ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। ব্রিটিশ সেনাবাহিনী পাঠানো হলো রাজারাজরার উপত্যকায় পাহারা দিতে। গুপ্তধন নিয়ে যাওয়া হবে লন্ডনে। কিন্তু সেসব কাণ্ডের আগে ঘটল বিচিত্র সব ঘটনা। বিশেষজ্ঞদের মধ্যে পরস্পর তীব্র ঝামেলা বেঁধে গেল। কী নিয়ে ঝামেলা আজ আর জানার কোনো উপায় নেই, যদিও অনুমান করতে অসুবিধা হয় না। পরস্পরের মধ্যে ঝামেলার পরিণামে কেউ কেউ খুনও হয়ে গেলেন। কার্টারকেও মেরে ফেলার ভয় দেখিয়ে পুরো চিঠি আসতে লাগলো। তাঁবুর মধ্যে সেই সব চিঠি কে যে এনে ফেলতো কেউ জানতে পারল না। কার্টার শেষ পর্যন্ত ভয় পেয়ে লন্ডনে পালিয়ে গেল। একটা ব্যাপার আঁচ করা যায়, গুপ্তধনের লোভেই যেন এসব কাণ্ড হচ্ছিল। কিন্তু এ পর্যন্ত একটা কারণ আমরা আঁচ করতে পারি,
পরের ঘটনাগুলোর ক্ষেত্রে তা পারি না। বিশেষজ্ঞদের মধ্যে খুনোখুনির পর যারা বেঁচে ছিলেন যে যার দেশে ফিরে যান। তারপর অদ্ভুত রোগে ভুগে অল্প সময় মারা পড়েন। সমকালীন সংবাদপত্রে লেখা হয়েছিল রহস্যময় মৃত্যু। আর কার্টার, এক সকালে তাকেও বিছানায় মৃত দেখা যায়। মৃত্যুর কারণ অজ্ঞাত, শুধু বলা হয় হার্ট ফেল। তার পাশে ডাক্তাররা লিখে রেখেছেন সম্ভবত ভয় পেয়ে কিংবা আকস্মিক উত্তেজনায় মৃত্যু হয়েছে। কিন্তু তার চেয়েও বিচিত্র ব্যাপার, লন্ডনে শেষ পর্যন্ত তুতানখামেনের গুপ্তধন বলে যে ধনরত্ন নিয়ে যাওয়া হয়, কার্টারের বেসরকারি তালিকা অনুসারে তা মাত্র 10%। বাকি 90% কোথায় গেল তার কোনো পাত্তা আজও মেলেনি। শুনলেন তুতানখামেনের গুপ্তধন। রচনা সৈয়দ মুস্তফা সিরাজ। কথক এবং মনস্তাত্ত্বিকের চরিত্রে শায়ক, লর্ড কার্নাভান, বেননেস এবং লন্ডন মিউজিয়ামের অধ্যক্ষের চরিত্রে সায়ন। কোরাসে বিভিন্ন ভয়েস দিয়েছে সায়ন। হাওয়ার্ড কার্টার গ্যারেজের মালিক এবং দুজন পুরাতাত্ত্বিকের চরিত্রে দেবশঙ্কর, একটি পুরাতাত্ত্বিক এবং ডেভিসের চরিত্রে নিরঞ্জন, সাংবাদিক এবং সমগ্র গল্পের সূত্রধার আমি মেখলা। পোস্টার ডিজাইন এবং আবহ সঙ্গীত করেছে ভাঞ্জাস আর্ট। ক্যালিগ্রাফি ডিজাইন করেছে সায়ন। সোশ্যাল মিডিয়া প্রমোশন ডিজাইন করেছে সায়ন ও দেবশঙ্কর। সোশ্যাল মিডিয়া পাবলিসিটি সমগ্র মজলিসের আড্ডার ঠেক টিম এবং এই গল্পের বেতার রূপ ও সমগ্র পরিচালনায় শায়ক। কেমন লাগলো গল্পটি আপনাদের জানান আমাদের কমেন্ট সেকশন, এবং আমাদের সাপোর্ট করতে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আজ নিজেদের সাথে সাথে অন্যদেরও শোনার সুযোগ করে দিন গল্পটি শেয়ার করে। তাহলে আজ আসি, আবার দেখা হবে সামনের সপ্তাহে। আরও একটি নতুন গল্প নিয়ে আসবে মজলিসে আড্ডার ঠেক। ততক্ষণে হাসতে থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন এবং সুস্থ থাকুন।